আসসালামাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস, আপনারা যারা এনটিআরসি ফিজিক্সের পরীক্ষা দিবেন, সেটা স্কুলে হোক বা কলেজে হোক, আমরা আজকে সেটার এমসিকিউ প্রিপারেশনের আরও একটা ভিডিও নিয়ে হাজির। এর আগেও আমাদের চ্যানেলটি আপনি ঘুরে দেখতে পারেন। আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ফ্রি কন্টেন্ট হিসেবে এগুলো দেওয়া আছে। আমাদের পেইড ব্যাচে সম্পর্কে যদি জানতে চান তাহলে চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখতে পারেন। জেনার ডায়োড ব্রেকডাউন রিজিয়নে কাজ করার মূল কারণ কি? আমরা জেনার ডায়োড সম্পর্কে জানি যে এটি হচ্ছে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা হয়। ভোল্টেজ রেগুলেটর, যদি আপনি জিজ্ঞেস করেন যে ভোল্টেজ রেগুলেটর জিনিসটা কি, ভোল্টেজ রেগুলেটর হচ্ছে আপনার ধরেন যে কোনো একটা ভোল্টেজ যদি এমন হয় যে এই যে এরকম জিগজ্যাগ, মানে বাড়ে একবার কমে বাড়ে একবার কমে, এটা হচ্ছে আনরেগুলেটেড ভোল্টেজ। আর যদি এমন হয় যে আপনার সেই ভোল্টেজটা এরকম স্টিডি থাকে, একটা নির্দিষ্ট ভ্যালুতে থাকে, এই জিনিসটাকে আমরা বলি রেগুলেটেড ভোল্টেজ। ঠিক আছে, রেগুলেটেড ভোল্টেজ। তো জেনার ডায়োড হচ্ছে আপনাকে রেগুলেটেড ভোল্টেজ দেয়। এটাই ওরা জিজ্ঞেস করতেছে যে সেটা কেন রেগুলেটেড ভোল্টেজ দেয় বা সেটা কেন ব্রেকডাউন রিজিয়নে কাজ করে। আমরা জানি যে যে ডায়োড তার ক্যারেক্টারিস্টিক্স যে গ্রাফ, সেই গ্রাফে আপনার ফরওয়ার্ড বায়াসে একরকম বিহেভ করে, রিভার্স বায়াসে অন্যরকম বিহেভ করে। সো ওরা জিজ্ঞেস করতে চাচ্ছে যে এই যে রিভার্স বায়াস বা ব্রেকডাউন যে রিজিয়নটা যেটা রিভার্স বায়াসে কাজ করে, সেখানে জেনার ডায়োড কেন কাজ করে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে জেনার ডায়োড যেহেতু রেগুলেটর হিসেবে কাজ করে, আর রিভার্স বায়াসে যেটা হয় যে সেটা হচ্ছে রেগুলেটর বা ভোল্টেজের মানটা মোটামুটি স্থির থাকে রিভার্স বায়াসে। সো আমরা এখানে বলবো যে ফরওয়ার্ড কন্ডাকশন এটা হবে না, রিভার্স স্যাচুরেশন হবে না, লিকেজ কারেন্টও হবে না, এখানে হবে কন্ট্রোলড ব্রেকডাউন। কন্ট্রোলড ব্রেকডাউন তার মানে রিভার্স বায়াসে, যেমন ব্যাখ্যাটা দেখেন, জেনার ডায়োড রিভার্স বায়াসে ব্রেকডাউনে স্থির একটা ভোল্টেজ দেয়। সেজন্য যেহেতু এটা স্থির একটা ভোল্টেজ দেয়, সেজন্য সেটাকে রেগুলেটর হিসেবে ইউজ করা যায়। সো এই প্রশ্নটা কিন্তু অন্যভাবে আসতে পারে যে জেনার ডায়োডকে কেন ব্যাকওয়ার্ড রিজিয়নে ব্যবহার করা হয় বা কেন কাজ করে, সেটার উত্তর হিসাবে হয়তো আপনি বলতে পারেন যেহেতু ব্যাকওয়ার্ড রিজিয়নে একটা স্থির ভোল্টেজ আমরা পাই, আর জেনার ডায়োড সেই জন্যই একটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা হয়। সো এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং। মানে এমনিতে তো অ্যান্সারটা আপনার মনে হয় না যে কেউ কনফিউজড হচ্ছেন আপনারা, বাট ব্যাখ্যা জেনে নিলে সবসময় ভালো। এরপরে আমাদেরকে বলছে যে বিজিটিতে কারেন্ট গেইনের সংজ্ঞা কী। আমরা জানি যে মোটামুটি ট্রানজিস্টর দুই টাইপের, একটা হচ্ছে বিজিটি মানে হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এখানে দুইটা পোল থাকে। আরেকটা হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, যেখানে ইউনিপোলার মানে এখানে একটা পোল থাকে। ঠিক আছে, সো এখানে বলতেছে কারেন্ট গেইন, যেটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করি, সেটার সংজ্ঞা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো এটা তো আসলে মুখস্থের বিষয়, যদি আপনি সংজ্ঞাটা মুখস্থ জানেন যে আইসি বাই আইবি। এখানে আইসি বলতে বোঝায় কালেক্টর কারেন্ট, আর আইবি বলতে বোঝাচ্ছে বেস কারেন্ট। তাহলে কালেক্টর কারেন্টকে আপনি যদি বেস কারেন্ট দিয়ে ভাগ করেন তাহলে আপনি পাবেন কারেন্ট গেইন। ঠিক আছে, তো আমরা নিউমেরিক্যাল প্রবলেম সমাধান করব সামনে ইনশাল্লাহ, শুধুমাত্র কনসেপচুয়াল প্রবলেম না, নিউমেরিক্যাল প্রবলেমে ইনশাল্লাহ তখন দেখবেন যে কারেন্ট গেইন নিয়েও কীভাবে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা যায় সেটা আমরা দেখব। এরপরে বলছে যে কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের ফেজ শিফট কত। কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের ফেজ শিফট হচ্ছে 180 ডিগ্রি হয়। তার মানে এটা যে আউটপুট সেটা ইনপুটের ঠিক অপোজিট হয়, এই জন্য বলতেছে 180 ডিগ্রি। এরপরে প্রশ্ন হচ্ছে যে মসফেটে গেট কারেন্ট আদর্শগতভাবে বেশি, শূন্য, মাঝারি না পরিবর্তনশীল। এটার উত্তর হচ্ছে হবে শূন্য। মসফেটে গেট কারেন্ট হচ্ছে আদর্শগতভাবে শূন্য, আদর্শগতভাবে বা আইডিয়ালি যদি চিন্তা করেন আইডিয়াল কেসে সেটা হচ্ছে শূন্য। কারণ মসফেটের ক্ষেত্রে গেট থাকে হচ্ছে আপনার ইনসুলেটেড অবস্থায়, অন্তরিত অবস্থায়। এরপরের প্রশ্ন যে ওপিএমপি আইডিয়াল ইনপুট ইম্পিডেন্স কত। ওপিএমপি বলতে বোঝায় অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এটার আইডিয়াল মানে আদর্শ
ইনপুট ইম্পিডেন্স, তার মানে ইনপুট মানে হচ্ছে আপনারা জানেন যে ইনপুটের বাংলা কিভাবে করে। ইনপুট মানে তো বাংলায় আমরা ইনপুটই বেশি ইউজ করি। ইম্পিডেন্স বলতে বাধা বোঝায়, হ্যাঁ, অনেকটা রোধের কনসেপ্টের মতো। সো সেটা কত, একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আইডিয়াল ইম্পিডেন্স হচ্ছে ইনফিনিটি। তার মানে সেই হিসাবে যদি আইডিয়াল ইনপুটের কারেন্ট কত বলেন অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে, তো সেটা হবে হচ্ছে ইনপুট কারেন্ট হবে বেসিক্যালি জিরো, বিকজ ইম্পিডেন্স এখানে ইনফিনিটি। সো এতটাই বাধা, সেখানে কারেন্ট পাস করে না, মানে কোনো প্রকার কারেন্ট অ্যাকচুয়ালি নেয় না ইনপুট। এরপরে প্রশ্ন হচ্ছে ট্রান্সফরমারে কাজ করার যে প্রিন্সিপাল সেটা কেমন, সেটা কি কন্ডাকশন প্রিন্সিপালে কাজ করে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনে, না রেজোন্যান্সে? এই তিনটার একটাও না। আপনারা জানেন সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশনে। ট্রান্সফরমারের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এখানে একটা লেটসে, আচ্ছা আমি আবার একটু আঁকি। লেটসে আমরা এখানে একটা সোর্স দিব, একটা এসি সোর্স দিব, সেটার সাথে আমার এখানে একটা থাকবে সলিনয়েড, আচ্ছা, আর পাশে আরও একটা কুণ্ডলী থাকবে যেখানে এরকম সলিনয়েড থাকবে, মানে পেঁচানো পেঁচানো তার থাকবে, অ্যান্ড দেন এটার সাথে কোনো সোর্স নাই। সো এই জন্য এটাকে আমরা বলি প্রাইমারি কয়েল, আর এটা আমাদের সেকেন্ডারি কয়েল। আপনারা জানেন যে প্রাইমারি কয়েলে কি থাকে, ইলেকট্রিসিটির কানেকশন থাকে, বা এসি এখানে এসি সোর্স থাকবে একটা, আর এখানে নো সোর্স। তাহলে কোনো সোর্স নাই, তারপরেও কিভাবে এটার ভিতর দিয়ে কারেন্ট পাস করে, হ্যাঁ, একবার এদিকে পাস করবে, কিভাবে সম্ভব সেটা? কারণ সেটা হচ্ছে ইন্ডাকশন প্রসেসের মধ্য দিয়ে, মিউচুয়াল ইন্ডাকশন। ও যখন ওর ভিতর দিয়ে কারেন্ট পাস করে, ও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যে ম্যাগনেটিক ফিল্ড এখানে ইলেকট্রিসিটি প্রডিউস করে। সো এটাই হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশনের মানে মূল কনসেপ্টটা। পরের প্রশ্ন হচ্ছে যে আরসি সার্কিট, একটা আরসি সার্কিট যদি আমরা এঁকে দেখাই, সেখানে একটা সোর্স থাকবে, এখানে একটা আরসি সার্কিটে, আচ্ছা আমরা ধরেন যে আবার একটু ছবিটা যদি আঁকি, লেটস এখানে একটা সোর্স আছে, আমরা একটা সিঙ্গেল কোর্স দিয়ে এঁকে দেখালাম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর একটা ক্যাপাসিটর আছে, হ্যাঁ, ক্যাপাসিটর কয়েকভাবেই থাকতে পারে, ধরেন আমরা একদম সিম্পলভাবে সার্কিট আঁকলাম। সো এই যে আরসি সার্কিটের, সেটা আপনি টাইম কনস্ট্যান্ট, যেটা সময় ধ্রুবক, সেটাকে মেজার করতে হয় টাউ দিয়ে। এই টাউ হচ্ছে আরসি। বাই দ্য ওয়ে, এটার প্রমাণ নিশ্চয়ই আপনারা বলেছেন আরসি সার্কিট ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম কোর্স করার সময়, যে টাইম কনস্ট্যান্টের যে মান সেটা বের করছেন, এবং এককও আসে এটার একক। সো এটার উত্তর হচ্ছে তার মানে খ হবে। তো আমরা একটু দেখতে চাচ্ছি যে এটা আসলে যে টাইম কনস্ট্যান্ট, সেটা আমাদের অনেক সময় এটা এটা এই টাইপের এমসিকিউ কিন্তু পরীক্ষা আসতে পারে। তা আপনারা জানেন ওমের সূত্র থেকে যে ভি ইকুয়াল টু হচ্ছে আই আর, সেখান থেকে আমরা বলতে পারি যে, আচ্ছা আমি এটা আবার একটু অন্য কালি দিয়ে লিখি, ভি ইকুয়াল টু আই আর, সেখান থেকে আমরা বলতে পারি যে আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই। আবার আপনারা জানেন যে ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু লেখা যায় কিউ বাই ভি, হ্যাঁ, সো এগুলো আমরা লিখলাম। আবার কিউ মানে আমরা জানি আইটি, আই হচ্ছে কারেন্ট, টি হচ্ছে সময়। এই জিনিসগুলো আমরা জেনে রাখি, আমাদের জানা ফর্মুলাগুলো আমরা একটু লিখছি। এবার আর সি লেখেন, আর সি, তো আর এর জায়গায় আমি রিপ্লেস করব এই যে ভি বাই আই, আর সি এর জায়গায় আমি রিপ্লেস করব কিউ বাই ভি, কিউ বাই ভি। আবার কিউ এর জায়গায় আমি রিপ্লেস করব, আচ্ছা কিউ এর জায়গায় আমি রিপ্লেস করব আইটি, আইটি। তাহলে এখানে আপনার এই ভি এর সাথে, আচ্ছা এটা একটু ডিফারেন্ট কালি ইউজ করা উচিত। ওয়েল, এখানে আমাদের এই ভি এর সাথে ভি কাটা, আই এর সাথে আই কাটা, থাকে হচ্ছে টি। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আর এর সাথে সিকে গুণ করলে আমাদের টাইম বের হয়, এই জন্য এটাকে টাইম বলে, টাইম কনস্ট্যান্ট টাউ দিয়ে প্রকাশ করি আমরা। আর এটার একক হবে সেকেন্ড। ন্যান্ড গেটকে আপনার ইউনিভার্সাল গেট বলা হয়, এটার পিছনে কারণ হচ্ছে এটা ফাস্টেস্ট চিপেস্ট এগুলা না, কারণ এই গেট দিয়ে সমস্ত গেট বানানো যায়, সব ধরনের লজিক্যাল সার্কিট বিল্ড করা যায়। সো সেজন্য এটা হচ্ছে এক ধরনের
ইউনিভার্সাল গেট, আরেকটা ইউনিভার্সাল গেট হচ্ছে নর গেট। পরের প্রশ্ন হচ্ছে ফ্লিপ ফ্লপ কী ধরনের সার্কিট। তো সবার কনফিউশনটা এই জায়গাতেই হতে পারে, বাকি দুইটা হওয়ার কোনো কারণ নাই। এটা এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট, কম্বিনেশনাল সার্কিট না। কম্বিনেশনাল লজিক যেটা হয়, আমি বাই দ্য ওয়ে এটার উপর একটা ভিডিও করেছিলাম আমার চ্যানেল, সেই চ্যানেলের নাম হচ্ছে অনার্স ম্যাথ ফিজিক্স চ্যানেলের নাম। এই চ্যানেলে আমার ভিডিও আছে ইলেকট্রিসিটি নামক প্লে লিস্টে এই টপিকের উপর। আচ্ছা, যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে কম্বিনেশনাল ফ্লিপ ফ্লপ কী ধরনের সার্কিট। এটা হচ্ছে কম্বিনেশনাল যদি লজিক হতো, সেক্ষেত্রে কম্বিনেশনাল লজিকে যেটা হয় যে আমরা ইনপুট দিয়েছি, তার সাথে প্রথম ইনপুটের সাথে প্রথম ইনপুটে যে আউটপুটটা বের হবে, সেই আউটপুটের সাথে পরবর্তী ইনপুটের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। কিন্তু সিকোয়েন্সিয়াল লজিকে কিন্তু সেই সম্পর্কটা আছে। তার মানে আগের যে ইনপুট, আগের যে আউটপুট, সেই আউটপুটের সাথে পরের ইনপুটের কানেকশন আছে। সো এই ব্যাপারগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল আপনার সার্কিটের বৈশিষ্ট্য, যেটা ফ্লিপ ফ্লপে কিন্তু আছে এই ধরনের বৈশিষ্ট্যগুলো। এছাড়াও ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা মেমোরি ডিভাইস হিসেবে কাজ করে। সো এটা হচ্ছে যে কোনো একটা ফ্লিপ ফ্লপ সবসময় 1 বিটের বাইনারি ডিজিটকে স্টোর করতে পারে, ঠিক আছে। সো যদি আপনার 8 বিটের বাইনারি 8 বিট ধরেন আপনার স্টোর করা লাগে, সুতরাং আপনাকে 8টা ফ্লিপ ফ্লপের একটা কম্বিনেশন নিতে হবে, যেটাকে আমরা সেক্ষেত্রে তখন রেজিস্টার বলি। সো একটা তো বললাম ফ্লিপ ফ্লপ হচ্ছে স্টোর করে। ফ্লিপ ফ্লপ শুধু স্টোরেজ ডিভাইস হিসেবে ইউজ করা যায় এমন না, এটা দিয়ে আমরা কাউন্টারও বানাইতে পারি। কাউন্টার যেটার কাজ হচ্ছে মূলত কাউন্ট করা। তো অন্য একদিন আমরা বিশেষ করে আমাদের পেইড ব্যাচে আমরা ফ্লিপ ফ্লপ এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে NTRCA ফিজিক্স।